আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে তাপমাত্রায় রান্না করি এই তাপমাত্রাটা আসলে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে কন্ট্রোল করে আমরা রান্না করি, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো এইটাকে আমি 6টা ভাগে ভাগ করছি। প্রত্যেকটা টপিকসে আমি ভালো করে ট্রাই করবো যে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য। তো আজকে আমাদের লেসন নাম্বার 4। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম যে টপিকসটা হইতেছে সেটা হইতেছে যে টেম্পারেচার কন্ট্রোল। কিভাবে আসলে টেম্পারেচার কন্ট্রোল করে আমরা, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথমে যে আমরা যখন দেখবেন যে কোনো একটা মাছ রান্না করি, সাপোজ ধরেন যে উদাহরণ দিই, মাছটা যখন আমরা ভাজি তখন কিন্তু দেখবেন যে চুলার তাপমাত্রা কিন্তু অনেক গরম রাখতে হয় এটারে সফট করার জন্য। কারণ তাপমাত্রা যদি গরম না থাকে মাছটা দেখবেন যে কিন্তু ক্রিস্পি হইতেছে না। মাছটা কিন্তু আপনি ক্রিস্পি করলেন, ক্রিস্পি করে কিন্তু মাছটা আপনি তুলে ফেললেন, তারপরে হইতেছে যে মাছটা যখন আপনি আবার তরকারিতে দিলেন তখন কিন্তু দেখবেন যে অনেক রেসিপিতে কিন্তু বলা থাকে যে মিডিয়াম আঁচে রান্না করুন বা কম আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করুন। একটা জিনিস শুরু করতেছি আমরা হাই টেম্পারেচারে, তারপর চলে আসতেছে মিডিয়ামে, তারপর চলে আসতেছে একদম লোতে। এই যে টেম্পারেচার যে কম্বিনেশন, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি না বুঝেন না তাহলে কিন্তু আপনার কোনো কিছু একটা রান্না করা কিন্তু খুব কষ্ট হয়ে যাবে আপনার জন্য। তো এটা মাথায় রাখতে হবে যে টেম্পারেচার কন্ট্রোল করাটা খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার যে টপিকটা আসতেছে ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট। এটা আমি একটু খোলাখুলি করে বলি। ডাইরেক্ট হইতেছে যখন আমরা কোনো একটা কিছু রান্না করি, যখন তেলে ভাইজা রান্না করতেছি অথবা সটে করতেছি, তখন দেখবেন যে যে প্রোডাক্টটা রান্না করতেছি, যে মাছটা আমরা রান্না করতেছি, সেটা কিন্তু সরাসরি তাপমাত্রার খুব কাছে চলে আসতেছে রান্নার জন্য, তাপমাত্রার ভিতরেই সে থাকতেছে রান্নার জন্য। তো এটা হইতেছে এক ধরনের রান্নার টেকনিক। আর ইনডাইরেক্ট যে টেকনিক সেটা হইতেছে যে যখন দেখবেন যে আমরা ওই বাংলাদেশের যে নান রুটি বানাই অথবা ধরেন বাখরখানি বানাই, তখন দেখবেন যে আগুনটা কিন্তু মাঝখানে জ্বলতেছে কিন্তু এরা কিন্তু রান্না করতেছে সাইডে, ইনডাইরেক্ট ভাবে যে রান্না হইতেছে। অথবা আমরা যেটা বলতে পারি যে পিজা ওভেনে দেখবেন যে রান্না হইতেছে যে পিজাটা কিন্তু রাখি আমরা সামনে, কিন্তু পিছনের দিকে দেখবেন যে আগুন থাকতেছে কন্ট্রোল রাখার জন্য। এইটা হইতেছে ইনডাইরেক্ট ভাবে রান্না করা। তো সেটা মাথায় রাখবেন যে রান্নার ক্ষেত্রে ডাইরেক্ট তাপমাত্রাও আসতে খুবই ইম্পর্টেন্ট, ইনডাইরেক্ট তাপমাত্রাও খুবই ইম্পর্টেন্ট। তো আপনার বুঝতে হবে আপনার রেসিপির জন্য আপনার কোনটা লাগতেছে। 3 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে অ্যাডজাস্টিং হিট লেভেল। আমরা যখন রান্না করতেছি এটা কিছুটা তাপমাত্রা কন্ট্রোলের সাথেও পুরো প্রায় কাছাকাছি, কিন্তু তারপরেও সেটা আমি আরেকটু ইলাবোরেট করার জন্য এটা আলাদাভাবে রাখছি। সেটা হইতেছে যে আমরা যখন রান্না করতেছি যে রান্নাটা যেন আমরা কন্ট্রোল যেন আমাদের হাতে থাকে। কারণ আমাদের হাতে যদি না থাকে তাহলে দেখা যায় যে অনেক সময়, সাপোজ ধরেন যে আমি একটা উদাহরণ দিই, আমরা যখন রান্না করি ওভেনে আমাদের একটা অপশন আছে যে শুধু হিট অথবা স্টিম প্লাস হিট। তো স্টিম প্লাস হিট দিয়ে যখন আমরা রান্না করি, এটা রান্না করার কারণ হচ্ছে যখন আমরা মুরগির মাংস রান্না করি না, যদি শুধু হিট দিয়ে রান্না করি তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয় অনেক সময় ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কিন্তু এটার সাথে স্টিম অ্যাড করতেছি যেন মাংসটা পুরোপুরি ড্রাই না হয়ে যায়। এই যে কম্বিনেশনটা যে আপনারা দেখলেন যে একসাথে হিট ইউজ করতেছি প্লাস আবার স্টিম ইউজ করতেছি, এই যে অ্যাডজাস্টমেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট রান্নার জন্য। তো মাথায় রাখবেন যে অ্যাডজাস্টমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে যে একটা থার্মোমিটার। এইরকম একটা প্রফেশনাল রেস্টুরেন্টে আপনার এরকম একটা থার্মোমিটার থাকতেই হবে। কারণ না থাকলে হয় কি যে অনেক সময় দেখা যায় যে আমাদের চোখে দেখতেছি হয়তো রান্না হয়ে গেছে, যখন আমরা দেখা যায় কোর টেম্পারেচারে পৌঁছাতে চাই, যখন আমরা দেখতে চাই যেমন লন্ডনে যেটা হয়তো হয় 75 ডিগ্রি এবং যে এই তাপমাত্রা যদি আপনি পৌঁছাতে চান, তো অনেক সময় দেখা যায় যে মনে হয় যে রান্না হয়ে গেছে। যখন আমরা এই থার্মোমিটার ব্যবহার করি তখন আমরা আসলে দেখতে পাই যে না, আসলে একদম ভিতরে যে জয়েন্ট গুলা থাকে মাংসের, মুরগির মাংস বলি অথবা বিভিন্ন ধরনের বড় বড় মাংসের চাঙ্ক বলি, এই জয়েন্টে দেখা যায় যে টেম্পারেচার পৌঁছায় না। তো সেই জন্য থার্মোমিটার একটা থাকা খুবই ইম্পর্টেন্ট আপনার রেস্টুরেন্টের জন্য। 5 নম্বরে যে টপিকটা সেটা হইতেছে প্রি হিটিং। আমরা যখন ওভেনে কোনো কিছু রান্না করি না, তখন যেটা হয় যে, বা স্পেশালি আমি পিজার উদাহরণটা দিই, আমরা যখন পিজা রান্না করি আমাদের পিজার ওভেনের টেম্পারেচার 300 ডিগ্রির উপরে থাকতে হবে। সাপোজ ধরেন যে আমি যদি সকালে এসে পিজার ওভেনটা আমি ওপেন করলাম, তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি যদি পিজা রান্না বানাইতে চাই সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। কারণ 100 ডিগ্রি বা 150 ডিগ্রি তাপমাত্রায় যদি আমি পিজা যদি বানাইতে চাই, তাহলে যে সমস্যাটা হবে সেটা হইতেছে যে পিজা আসলে হবেই না, পুরো যাচ্ছে তাই একটা অবস্থা হবে। এরকম আমাদের হয়েছে আসলে। দেখা গেছে যে আসছি সকালে ভুল করে হয়তো লাইট জ্বালাইছে কিন্তু ওভেন অন করতে মনে নেই। তো দেখা গেছে যে পরে কাস্টমার পিজা অর্ডার করছে, তো পিজাও ভিতরে দেওয়ার পরে চিজ দিয়ে পুরো মেশাকা অবস্থা। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে প্রি হিট খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ওভেনের জন্য। বা যখন আমরা কোনো কিছু আমরা প্যানে রান্না করি তখন প্যান গরম করাটাও খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর যেটা আসতেছে সেটা হইতেছে যে রেস্টিং। স্পেশালি যখন আমরা মাংস রান্না করি অথবা স্টেক রান্না করি, দেখবেন যে বেশিরভাগ রেসিপিগুলোতেই লেখা থাকে যে রেস্ট দেওয়ার জন্য। তো রেস্টিংটা দেওয়ার কারণটা কি? রেস্টিংটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় যখন আমরা ওভেন থেকে বের করে ফেলি না, তারপরেও দেখবেন যে আস্তে আস্তে এটা কুক হইতে থাকে, তখন কোর টেম্পারেচারে যা পৌঁছায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা রান্না করি, যখন এই লিকুইড
লিকুইড বা যে মানে ভিতরের যে জুসটা আছে এটা কিন্তু বের হয়ে আসে। যখন আমরা রেস্টিং দিই তখন হয় কি যে এই জুসটা সে আস্তে আস্তে সে আবার ব্যাক করে মাংসের ভিতরে, তখন হয় কি যে মাংসটা অনেক নরম হয় এবং টেন্ডার হয়। তো সেই জন্যে রেস্টিং খুবই ইম্পর্টেন্ট, মানে খাবার রান্না করার সাথে সাথেই আসলে খায় ফেলা উচিত না, স্পেশালি মাংস একটু রেস্ট করতে দিতে হয় মাংসকে, তখন খাবারের স্বাদ বাড়ে এবং টেস্টও বাড়ে। সো এই 6টা বিষয়ে আশা করি আপনারা মাথায় রাখবেন, এবং এই 6টা বিষয় যখন মানে মোটামুটি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসবে না, তখন দেখবেন যে আপনারা নিজেরাই আসলে মানে প্লে করতে পারতেছেন খাবারের সাথে, নিজেরাই বুঝবেন যে কোন খাবারটা কতটুকু তাপমাত্রায় বা কিভাবে রান্না করলে সবচেয়ে ভালো হবে। মানে এক একটা রান্নার এক এক ধরনের পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল ছিল, এবং ভিডিওগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের পরিচিত যদি কেউ শেফ হইতে চায় তার সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।